দর্শক, শুরু করছি ইস্পানি মির্জাপুর শুভরাত্রি, পাওয়ার্ড বাই বিএসবি ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় দর্শক, আজকেও আমরা প্রতিদিনের মতো গতকাল এবং তার আগের দিনের মতো আমরা সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আমরা কথা বলবো, এবং সেই রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা বলবার জন্য আমাদের সাথে দুটি প্রধান দলের দুই রাজনৈতিক ব্যক্তিত্ব তারা রয়েছেন। আমার সাথে রয়েছেন শুরুতেই বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, আওয়ামী লীগের একেবারেই খুবই গুরুত্বপূর্ণ নেতা জনাব এসাক আলী খান পান্না, তিনি রয়েছেন আমাদের সাথে। অন্যদিকে রয়েছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং বিএনপি নেতা শামা আওয়াদ রয়েছেন তিনি আমাদের সাথে। আমরা দুই নেতাকেই স্বাগত জানাই। আমি পান্না ভাইকে ধন্যবাদ জানাতে চাই এই কারণের জন্য যে আমি পান্না ভাইকে আমার ছাত্র জীবনে দেখেছি। আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়তাম, ডিবেটিং ক্লাব করতাম, আপনি অনেক ছাত্র আন্দোলন, ছাত্র সংগ্রাম অনেক কিছু করেছেন, কিন্তু আজকে প্রথম আমি আপনাকে আমার অনুষ্ঠানে অতিথি হিসেবে পাওয়াতে আমি নিজেকে খুব কৃতার্থ মনে করছি। আসলে শুরুটা আমি আপনাকে দিয়ে করতে চাই, কারণ সরকার দল থেকেই আলোচনাটা শুরু হোক, তারপর দিকে সরকারের বাইরে যারা আছে তারা কি বলতে চায় আপনার কথা শোনার পর। আমরা জিএম কাদের ইতিমধ্যে বেশ কয়েকদিন একটু চুপচাপই ছিল মনে হচ্ছিল, কিন্তু এখন আবার দেখতে পাচ্ছি জিএম কাদের তার অনেক না বলা কথাগুলো আস্তে আস্তে তিনি বের করছেন, তিনি অল্প অল্প করে ছাড়ছেন। নাটাই সুতা যেভাবে আমরা ছাড়ি না, ঠিক সেভাবে কিন্তু নাটাইয়ের ঘড়িতে সুতা ছাড়ছেন মনে হচ্ছে। তিনি একটা কথা বলছিলেন যে তাকে নির্বাচনের আগে বেশ চাপ তৈরি করা হচ্ছে, নির্বাচন নিয়ে তিনি প্রশ্ন তুলেছিলেন, এবং তিনি এটাও বলছেন যে তাকে সরকারের অংশ হিসেবে বানানোর যে অপচেষ্টা করা হচ্ছে সেটি কিন্তু তারা নয়, তারা গ্রহণযোগ্য একটা নির্বাচন চেয়েছিল, কিন্তু গ্রহণযোগ্য নির্বাচন তারা পায়নি। এই যে একটা সমালোচনা তিনি করছেন, কিন্তু নির্বাচনের পূর্বে আমরা দেখেছি তিনি দৌড়ঝাঁপ করেছেন, সিট নিয়ে নেগোশিয়েট করেছেন। তিনি নির্বাচনের পূর্বে তাকে চাপ দেওয়া হয়েছে নির্বাচন করার জন্য, তিনি বলেছেন গণমাধ্যমকে কোথায়কার কী চাপ সেটা আপনারা বুঝে নেবেন। আপনার বিশ্লেষণ কি? হঠাৎ করে জিএম কাদের এই ধরনের বক্তব্য কেন? দেখুন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আজকে একজন সহ আলোচক সম্মানিত শামা আওয়াদ সহ আজকে অনুষ্ঠান যারা শুনছেন দেখছেন সকলকেই আমি আমার সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনি শুরুতেই যে কথাটি বলেছেন, হ্যাঁ, আপনার সাথে একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল ক্যাম্পাস ভিত্তিক। আমি সেই সময় দেখেছি আপনার সেই নিজের কর্মচঞ্চলতা এবং যে অনুষ্ঠানগুলো হচ্ছে খুব সুন্দর করতেন, আমরাও সেটা মাঝে মাঝে উপভোগ করেছি। জিএম কাদের সাহেব যে কথাগুলো বলেছেন, উনি জাতীয় পার্টির এক অংশেরই সম্ভবত উনি চেয়ারম্যান। জাতীয় পার্টির রওশন এরশাদ সাহেব, তিনিও কিছুদিন আগে সম্মেলন করে তিনি সম্মেলন চেয়েছেন। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব, ওনার জীবদ্দশায় উনি এই দেশ পরিচালনা, এই সংগঠন পরিচালনা করতে গিয়ে তার কর্মকাণ্ড, তার কথা মানুষ, দেশবাসী কিন্তু ভুলে নাই। মানে এই পার্টির নেতারা কখনোই কোনো জায়গায় স্থির ছিল বলে মনে হয় না। সকালে একটা কথা বলে বিকালে আর একটা বলতেন। তো জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে জিএম কাদের সাহেব যে কথাটি বলেছেন, ওনার উপরে চাপ ছিল। তো এই চাপটার ব্যাখ্যা উনি দিতে পারবেন, কারণ কি ওনার উপরে চাপ কোথার থেকে ছিল, কিভাবে ছিল, এটা উনি ছাড়া কেউ এর ব্যাখ্যা দিতে পারবে না। কারণ নির্বাচনে যাওয়া না যাওয়া নিয়ে উনি কখনো নির্বাচনে অংশগ্রহণ করবেন ঘোষণা দিয়েছেন, আবার কখনো বলেছেন তিনি নির্বাচনে যাবেন না। শেষ মুহূর্তে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে জাতীয় পার্টির নির্বাচনে আসছে। দেখেন, জিএম কাদের সাহেব এরশাদের বর্তমানে তিনি এই দলের নেতৃত্ব দিচ্ছিলেন। ওনার এই দলের ওনারা তাকে মুরব্বী মানেন এরশাদের বর্তমানে বেগম রওশন এরশাদ সাহেব এবং এরশাদ সাহেবের ছেলে, এরাও কিন্তু পার্লামেন্টে নির্বাচনে অংশগ্রহণ করতে চেয়েছিলেন। কি অদৃশ্য বা কি ওনার দলের ইন্টারনাল সিদ্ধান্ত, ওনার কৌশল, উনি কিন্তু এই দুজনকেই নির্বাচনের বাহিরে রাখলেন। এরশাদ সাহেবের ছেলে কিন্তু জাতীয় পার্টির প্রতিনিধি হয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন নাই, এবং বেগম রওশন এরশাদ উনিও কিন্তু এই দলের একটা বৃহৎ অংশের পূজনীয় ব্যক্তি, উনিও কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন নাই, উনি সংসদের বিরোধী দল নেতাও ছিলেন। তো সব কিছু মিলাইয়া জিএম কাদের সাহেব যে কথাগুলো বলেছেন, এটি জনমনে আসলে একটি প্রশ্ন জাগায় যে রাজনীতিবিদদের একটি স্ট্যান্ড থাকা দরকার, যে রাজনীতিবিদরা রাজনীতি করে জনগণের জন্য, দেশের জন্য। তো মানে একটা বিষয় তিনি কি করেন, তিনি যে বলছেন যে এই নির্বাচন গ্রহণযোগ্য হয়নি, এবং তিনি আরো বলেছেন যে আওয়ামী লীগ স্বৈরতন্ত্র কায়েমের চেষ্টা করছে। এই দুইটি জায়গায় আপনার বিশ্লেষণ কি? দেখেন, নির্বাচন গ্রহণযোগ্য হয়েছে কি হয়নি এটা জিএম কাদের সাহেব বলার জন্য বলতে পারেন। এই নির্বাচনেও কিন্তু 42% ভোট মানুষ উপস্থিত হয়ে ভোট দিয়েছে। এই নির্বাচনের পর
জাতিসংঘ থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন দেশ থেকে রাষ্ট্রপ্রধানরা, সরকার প্রধানরা এই নির্বাচনের পর বর্তমান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতিকে আওয়ামী লীগ সরকার গঠন করার পর তাকে অভিনন্দন জানিয়েছে। এবং খোদ আমেরিকা, যারা শুরুতেই এই নির্বাচন নিয়ে অনেক কথা বলেছেন, তারাও কিন্তু মন্তব্য করেছেন, অভিনন্দন জানিয়ে বলেছেন আমরা একসাথে কাজ করতে চাই। কারণ বাংলাদেশের যে নির্বাচনগুলো হয়েছে বিগত দিনে, আপনি যদি ধরেন, আপনি এক কথায় বলতে যদি পারেন, সেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব থেকে শুরু করে এই বাংলাদেশের যত নির্বাচন হয়েছে বঙ্গবন্ধুর অবর্তমানে, এই নির্বাচনগুলো চুলচোরা বিশ্লেষণ করলে কোনো নির্বাচনও কিন্তু বিতর্কের ঊর্ধ্বে না বা সমালোচনার ঊর্ধ্বে না, বা শতভাগ একেবারে। হ্যাঁ, সেই তুলনা যদি করেন তাহলে এই গত 7ই জানুয়ারির নির্বাচন অনেক নির্বাচনের চেয়ে অনেক ভালো এবং গ্রহণযোগ্য নির্বাচন। আমি একটা প্রশ্ন সেখানে আপনাকে আর একটা কথা দিয়ে আমি শেষ করি। 28টি দল কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করছে। বর্তমান পার্লামেন্টে কিন্তু আপনার 4টি দল প্রতিনিধিত্ব করতেছেন। অতএব এখানে আপনার ওই নির্বাচনে যারা বর্জন করবে বলেছিল, যারা নির্বাচন হতে দেবে না বলেছিল, তাদের দলেরও কিন্তু অনেক নেতা অংশগ্রহণ করেছে। অতএব জিএম কাদের সাহেব বললে অংশগ্রহণ করেছেন, হ্যাঁ বলে সেটা করেছে। জেলের বাইরে যারা ছিল তারাও করেছে। প্রবীণ অনেক নেতৃবৃন্দ তারা মনে করেছে যে রাজনীতি করি জনগণের জন্য, এলাকার মানুষের সাথে সম্পৃক্ত রেখে রাজনীতি করা উচিত, এবং তারা পার্লামেন্ট ইলেকশন করেছে। কিন্তু একজনকে তো দেখেছি এলাকার বাইরে গিয়ে নির্বাচন করেছে, কক্সবাজার থেকে নির্বাচন করেছে, হাটহাজারীর লোক কিন্তু কক্সবাজার। জাতীয় সংসদ নির্বাচন কিন্তু যে কোনো আসনের মধ্যে বাংলাদেশের নাগরিক হলে যে কোনো জায়গা থেকে তিনি করার। একটা প্রশ্ন তুলে আমি সমবায়দের কাছে যাচ্ছি, সেটা হচ্ছে আওয়ামী লীগ এখন স্বৈরতন্ত্র কায়েম করার চেষ্টা করছে, আর জিএম কাদের সেই প্রশ্ন উত্তর আপনার কাছে আসবো, এটির উত্তর কিন্তু এখনো পাইনি আপনার কাছ থেকে। আমি সমবায় আপনার কাছে আসি, এবং যে কথাটা কিন্তু জনশ্রুতি, যে বিদেশি প্রভুদের পিছনে ঘুরতে ঘুরতে এই যে বলা হয় যে গুলশান ক্লাব, আমেরিকান ক্লাব, কানাডিয়ান ক্লাব, ইউরোপিয়ান ক্লাব, এসব ক্লাবে ঘুরতে ঘুরতে আসলে আপনারা কী পেলেন, কী দিলেন? নির্বাচনে আসলেন না, উপজেলা নির্বাচনে আপনারা অংশগ্রহণ করার জন্য করছেন না, এবং এখন পর্যন্ত আপনারা বলে যাচ্ছেন যে এই নির্বাচন সঠিকভাবে গ্রহণযোগ্যতা হয়নি, যেটি পান্না ভাই বললেন যে পৃথিবীর প্রায় দেশগুলো সহ জাতিসংঘ সহ কিন্তু এই সরকারকে অভিনন্দন জানিয়েছে, তারা একসাথে কাজ করছে। আপনার আসলে বিশ্লেষণ কি বর্তমানে বিএনপির রাজনৈতিক অবস্থা কি? ধন্যবাদ আপনাকে, আমার সহ আলোচক সহ সকলকে, এটিএন বাংলার সকল দর্শককে শুভেচ্ছা জানাচ্ছি। এই তীব্র গরম তাপদাহে বাংলাদেশের মানুষের জীবন অতিষ্ঠ, এই জন্য সবার প্রতি সহানুভূতিও জানাচ্ছি। দেখুন, ভাইয়ের বক্তব্যে একটা কথা মানে উনি বলেছে, যে ওনার কথাটার প্রেক্ষিতে আমি শুরু করি, যে আমেরিকা, জাতিসংঘ, বিভিন্ন দেশ অভিনন্দন জানিয়েছে। প্রথম কথা হচ্ছে যে প্রথমে তারা নির্বাচনটাকে সমালোচনা করেছে, এটা হচ্ছে ফ্যাক্ট। আমি যদি জাস্ট ফ্যাকচুয়াল বলি, প্রথমে ইউকে, ইউএস, অস্ট্রেলিয়া, কানাডা, জাতিসংঘের হিউম্যান রাইটস যে চেয়ারম্যান, এরা সবাই মোটা দাগে যারা ধরেন ওয়েস্টের যারা ডেমোক্রেসিগুলো আছে, তারা কিন্তু প্রথমে নির্বাচনটাকে সমালোচনা করেছে। নির্বাচনে ত্রুটিপূর্ণ হয়েছিল, নির্বাচন মানে পার্টিসিপেটরি হয় নাই, নির্বাচন ফ্রি অ্যান্ড ফেয়ার হয় না, এটা বলেছে। তারপরে তারা বলেছে এই সরকারের সাথে কাজ করবে, এটা সঠিক। বাংলাদেশে এমন কোনো সরকার কি এখন পর্যন্ত এসছে বাংলাদেশের স্বাধীনতার পরে যে সরকারের সাথে কোনো বিদেশিরা কাজ করে নাই? যেই এরশাদের বিরুদ্ধে জিএম কাদের নিয়ে কথা তুলেন, তো যে এরশাদের বিরুদ্ধে আওয়ামী লীগ, বিএনপি একসাথে মাঠে ছিল, ছাত্র আন্দোলন হয়েছে, সেই এরশাদের সাথেও তো পৃথিবী কাজ করেছে, করে নাই? আমেরিকা, ইন্ডিয়া, চায়না, রাশিয়া কি এরশাদের সাথে কাজ করে নাই? একটি সরকারের সাথে আরেকটি সরকার বা একটি দেশের সাথে একটি দেশ বা একটি রাষ্ট্রের সাথে একটি রাষ্ট্র কাজ করবে, কারণ আমাদের প্রত্যেকটি দেশে, বাংলাদেশ তো বিচ্ছিন্ন একটা দ্বীপ নয়, বাংলাদেশের সাথে প্রত্যেক দেশের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার আছে, ব্যবসা আছে, ইনভেস্টমেন্ট আছে, ওদের ইনভেস্টমেন্ট আছে, হিউজ পরিমাণে ওদের ডোনেশন আছে, তো অবশ্যই সম্পর্ক থাকবে। এখানে শেখ হাসিনার সরকার না হয়ে, আওয়ামী লীগ সরকার না হয়ে যদি অন্য যে কোনো সরকার যদি ক্ষমতায় থাকতো, সেই সরকারের সাথেও সারা পৃথিবীর যোগাযোগ রাখতো এবং সেই সরকারের সাথেও ব্যবসা বাণিজ্য চলতো। সুতরাং ওনারা যে বলে, ধরেন কেউ অভিনন্দন জানাইলো না, এই 2024 সালে 7ই জানুয়ারি ডামি ইলেকশনের পরে ধরেন কেউ অভিনন্দন জানায় নাই, কিন্তু মানুষ ভোট দিতে ধরেন যদি পারতো, তাহলে কি এই সরকার গ্রহণযোগ্য হতো না?
মানে ওনারা হলো যে বলে, প্রথম কথা ওনাদের অ্যালিগেশনটা বিএনপির বিরুদ্ধে হচ্ছে যে বিএনপি নাকি, আপনি আপনার ভাষায় যেটা আপনি বললেন, আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই। ফার্স্ট অফ অল বিএনপি, আমার ভাষা না, মানে আওয়ামী লীগের, তো প্রথম কথা হচ্ছে যে ওনারা কিন্তু শুরুই করে যে আমাদেরকে এই অভিনন্দন জানাইছে, ও অভিনন্দন জানাইছে, মানে অভিনন্দন না পাইলে ওনাদের সরকার পাকাপোক্ত হচ্ছে না। তার মানে বাংলাদেশের জনগণের এখন কি সরকার পাকাপোক্ত? হ্যাঁ, না, ওনাদের কথা শুনে মনে হচ্ছে যে অভিনন্দন পেতে হবে। এখন পাকাপোক্ত কিনা সরকার? না, কারণ পাকাপোক্ত একটি সরকারের ব্যাকবোন তখনই থাকে, পায়ের নিচে মাটি তখনই শক্ত থাকে যখন সে জনগণের ভোটে নির্বাচিত হয়। জনগণের ভোটে তারা 2018 সালেও হয় নাই, 2014 সালেও হয় নাই, মানে কখনোই হয় নাই। তো এখন 17 বছর তারা বিনা ভোটে মানে বিনা ভোটের একটি সরকার জোর করে তারা বসে আছে। এখন প্রথম কথা, বিএনপি বহুবার রাষ্ট্রের দায়িত্ব পালন করেছে। বিএনপি জাতীয় পার্টি তথাকথিত গৃহপালিত একটি, এই যে চাপ বললেন না, কারণ চাপটা কোথা থেকে আসতেছে জিএম কাদের সাহেবের এটা পরিষ্কার করতে হবে। যদি আমরা এই চাপের কথা আপনার মনে করিয়ে দিল আমার 2014 সালে নির্বাচনের আগে এরশাদ সাহেব যে সিএমএইচে ভর্তি করা হলো, এরশাদ সাহেবকে রাতের অন্ধকারে, এবং তার পরের দিন ওনার ওয়াইফকে নিয়ে এসে, রওশন এরশাদকে নিয়ে এসে বিরোধী দলের নেত্রী বানানো হলো, ওইটাও কি চাপ ছিল? ওইটা কি ধরনের চাপ ছিল? এরশাদ সাহেব তো বলেই দিল যে সে তো লাস্ট পর্যন্ত আমরা যদি আমাদের মেমোরি যদি ঠিক থাকে, উনি কিন্তু ওনার নমিনেশনটা সাবমিট করেছিল না 2014 সালের নির্বাচনের আগে। তো সুতরাং এরশাদ সাহেবও কিন্তু দোটানায় ছিল তখন। হ্যাঁ, কিন্তু এই চাপটা কেন তারা এই নির্বাচনে কি হলো? আমরা দেখলাম যে বিএনপিকে ভাঙার বহু চেষ্টা, এই আওয়ামী লীগ 2008 সাল থেকে 2024 সাল পর্যন্ত বিএনপিটা ভাঙতেছে, আর ভাঙতে পারে নাই। 2-4 জন নেতা, এত বড় দল, শাহজাহান ওমর, তৈমুর সাহেব, খন্দকার, এই ধরনের 2-4 জন লোক যেতেই পারে। বিএনপির মতো এত বড় দল, বা ফর দ্যাট ম্যাটার আওয়ামী লীগের মতো দলেও থেকেও যদি এরকম 10-12 জন চলে যায়, আওয়ামী লীগের যায় আসবে না। দল ভাঙা নিয়ে আলোচনা, আমি স্পেসিফিকলি যদি বলছিলেন যে সরকারের পায়ের নিচের মাটির কথা বলছিলেন, ব্যাকবোনের কথা বলছিলেন, আপনি অসুবিধা কোথায় দেখছেন? কোথাও কোনো ঘাটতি দেখছেন কিনা? যে মন্ত্রী পরিষদ হচ্ছে, এমপি সাহেবরা শপথ নিয়েছে, রাজনীতি চলছে, সরকার চালাচ্ছে, ঘাটতি কোথায় হচ্ছে? আপাত দৃষ্টিতে তো মানে মনে হবে যে একটা নির্বাচন হয়েছে তথাকথিত, যেখানে সব নৌকায় যারা প্রার্থী তারাও যেখান থেকে সালাম নিয়ে দোয়া নিয়ে আসে, জাতীয় পার্টির লোকজনও সেখান থেকে দোয়া নিয়ে আসছে, আমাদের বিএনপির দলছুট যে কজন গেছে তারাও ওখান থেকে দোয়া নিয়ে আসছে, মানে এবং কিংস পার্টি নামে যেসব পার্টি বানানোর চেষ্টা হয়েছে সেসব দলের নেতারাও একই জায়গা থেকে দোয়া নিয়ে নির্বাচন করেছে। এখন এই তথাকথিত নির্বাচনের জন্য তো এই দেশে মুক্তিযুদ্ধ হয়েছিল না ভাই। আমরা বিএনপি ওই নির্বাচনের দাবিতে আমরা আপনার কথা বলতেছি। একটা ছোট প্রশ্ন কথা, যিনি যার কাছ থেকে দোয়া নিয়ে আসেন তার যদি গ্রহণযোগ্যতা প্রচুর থাকে, তাহলে দোয়া নিতে গেলে আপনার আপত্তি কোথায়? দেন দ্যাট ইজ নট ডেমোক্রেসি। আপনার কথা হলো, আমার কথা হলো যে আপনি একটা মাল্টি পার্টি ডেমোক্রেসি অর্থ কি? বহুদলীয় গণতন্ত্র মানে কি? আপনার বহু দল থাকবে, বহু দলের প্রার্থী থাকবে, প্রার্থীরা নির্ভয়ে কোনো চাপ ছাড়া, তথাকথিত চাপ যেটা বলতেছে জিএম কাদের সাহেব, কোনো চাপ ছাড়া তারা নির্বাচনে অংশগ্রহণ করবে, লেভেল প্লেইং ফিল্ড থাকবে, তারা প্রচারণা চালাতে পারবে, অ্যাডমিনিস্ট্রেশন, প্রশাসন কোনো প্রভাব বিস্তার করবে না, নির্বাচন কমিশন নিরপেক্ষ ভূমিকা পালন করবে। আমি যে কয়টা বললাম একটাও বাংলাদেশে বহু বছর ধরে ঘটতেছে না। তো আপনি নির্বাচন ব্যবস্থা যেখানে নাই, সেখানে আপনি কিভাবে আশা করেন যে সিলেক্টেড, আমি তোমাকে এমপি বানাইলে তুমি এমপি, আমি আওয়ামী লীগ যদি কাউকে এমপি বানায় দেয় তাহলে সে এমপি, আর নাইলে সে কিছু না? অনেক প্রার্থী হেরে গেছেন এবার স্বতন্ত্র প্রার্থীর কাছে। এই জন্যই তো বললাম যে ডামি ইলেকশন। ডামি ইলেকশন হচ্ছে যে ওই স্বতন্ত্র প্রার্থী কে? স্বতন্ত্র প্রার্থীটা কে রে ভাই? স্বতন্ত্র প্রার্থী তো আওয়ামী লীগের প্রার্থী। এখন ওনারা তো 300 সিটে 300টাই নৌকা দিতে হবে, 300 সিটের তো 1200 নৌকা দিতে পারবে না। এই জন্য এটা পার্টিসিপেটরি দেখানোর জন্য গ্রহণযোগ্য হয়েছে, প্রতিযোগিতা হচ্ছে, সেই জন্য তারা বলছে ভাই তোমার নৌকা দিতে পারলাম না, তুমি ইলেকশন করো। তো এখন যেখানে নৌকা জিতানো তারা নৌকা জিতায় আনছে, যেখানে নৌকা জিতানো না সেখানে নৌকা জেতা নাই, সেখানে ফেয়ার করে দিয়েছে। যদি ফেয়ার ভোট হয়, এই দেশে যদি কোনোদিন ভোট দিতে কেউ পারে তাহলে সুষ্ঠুভাবে এবং নির্ভয়ে এবং ভোটটা ঠিক জায়গা মতো মানে গণনা হয়, তাহলে নৌকা সবসময় হারবে। এবং নৌকাই কিন্তু তারা এই উপজেলা নির্বাচনে তারা মার্কা আবার ইন্ট্রোডিউস করলো আওয়ামী লীগ, কাউকে জিজ্ঞেস না করে। বিএনপি বিরোধিতা করেছিল, এখন যখন দেখেন নৌকা শুধু হারে,
এখন দেখলো যে না, নৌকা এখন বাদ দিতে হবে। এখন না হলে প্রথম কথা তাদের বিদ্রোহী ক্যান্ডিডেট সব দাঁড়ায় যাবে, এগুলো বিদ্রোহী ট্যাকেল দিতে হবে। গত ইউনিয়ন নির্বাচনে বহু লোক আমরা হারিয়েছি, এই খুনাখুনি হয়েছে, মারা গেছে। এখন তারা নৌকা যেহেতু ভরাডুবি, তারা বলছে নৌকা বাদ দিয়ে যে যার মতো নির্বাচন করে আসো। এখন আমার কথা হচ্ছে যে আপনি জিজ্ঞেস করলেন না আমাকে যে আমি কেন বলছি যে পায়ের নিচে মাটি নেই। অর্থনীতির যে অবস্থা, আমাদের এই যে তথাকথিত আপনার কি ডিজিটাল বাংলাদেশ, এখন কি স্মার্ট বাংলাদেশ হবে, এই স্মার্ট বাংলাদেশ যেখানে আমরা দাবি করছি সেই শহরে আপনি ব্রিথ করতে পারেন না, বাতাস আপনি ঢাকা হচ্ছে সবচেয়ে ওয়ার্স্ট, ওয়ান অফ পৃথিবীর মধ্যে একটা ওয়ার্স্ট। না, বৈশ্বিক তো অন্য দেশের সরকার তো দে আর লুকিং ইনটু ইট। আমরা কি করছি, আমরা দেশের দুর্নীতি করে টাকা পাচার, সরকার টাকা পাচার করতেছে, এটা নতুন না, বহুদিন ধরে। এই যে এখন শিক্ষামন্ত্রী কি বললেন যে এই গরমের জন্য অজুহাত দেখিয়ে স্কুল কলেজ বন্ধ করা যাবে না। যত টাকা আওয়ামী লীগের আমলে পাচার হয়েছে, আওয়ামী লীগের লোকজন পাচার করেছে, সেই টাকাগুলো যদি দেশে থাকতো তাহলে আমাদের গ্রাম পর্যায় থেকে শহর পর্যন্ত অনেক স্কুল কলেজ ইউনিভার্সিটি শীতাতপ নিয়ন্ত্রিত করা যেত, অ্যাটলিস্ট একটা ফ্যান রাখা যেত। কিন্তু আমাদের বাচ্চারা সেই সুবিধা পাচ্ছে না, আমাদের শিক্ষা ব্যবস্থায় এই অবস্থা নাই। সেখানে বিদ্যুৎ তো আপনারা তৈরি করতে পারেন না, কিভাবে, যদি আপনারা থাকতেন কিভাবে এসি লাগাতেন? ভাই বিদ্যুৎ কোথায়? না মানে ওনারা দাবি করছে, আপনি যেহেতু এসির কথা বললেন, এসির সঙ্গে তো বিদ্যুতের একটা সম্পর্ক আছে অবশ্যই, কিন্তু সেই বিদ্যুতে তো উৎপাদনে দেখা যাচ্ছে যে এই সরকার অনেক সফলতার কথা তারা বলছেন, তো সেই জায়গার মধ্যে আপনি কেন অন্তত আপনার এটিএন বাংলায় দিনে কয়বার লোডশেডিং হয়? না এখন আমি প্রশ্ন করি, না শীতকালেও ছিল, এখন গরমের সময় যদি লোডশেডিং হয়, যদি আমার গ্রামে মাঝে মাঝে কারেন্ট আসে, যদি গ্রামে মাঝে মাঝে কারেন্ট আসে, তাহলে গরমের সময় তাহলে তারা 14 বছর ধরে এই কুইক রেন্টাল, তথাকথিত কুইক রেন্টালের মাধ্যমে কি ইলেকট্রিসিটি জেনারেট করলো? না, একটা সময় তো প্রবাদ ছিল যে কখন বিদ্যুৎ আসে সেটা নিয়ে মানুষকে খবর রাখতে হতো, যেটা আপনাদের সময় বলা হয়েছিল, কিন্তু এখন তো প্রবাদ তো অনেকই আছে। এখন শুনেন, এখন যখন আওয়ামী লীগ তো সারা জীবন থাকবে না, ওনারা মনে করতেছে সারা জীবন থাকবে। আওয়ামী লীগ যখন ক্ষমতার থেকে যাবে, তখন আওয়ামী লীগের আমলে বিদ্যুৎ নিয়ে কি হয়েছে, শুধু বিদ্যুৎ না, আপনার আমাদের বাংলাদেশ হচ্ছে এশিয়ার মধ্যে এলপিজি গ্যাসের দাম সবচেয়ে হাইয়েস্ট। ওয়াই? কেন এখানে কি আমরা গ্যাস সোনা দিয়ে বানাইতেছে হাসিনা সরকার, শেখ হাসিনা সরকার? তা তো না। এখন আমার কথা হচ্ছে যে যতদিন পর্যন্ত এদেশে দুর্নীতি বন্ধ না হবে, যতদিন পর্যন্ত এদেশে এলিট, এই যে দুর্বৃত্তায়নের কারণে কিছু জন্ম নিয়েছে যে তারাই শুধু ঘুরে ফিরে আছে মানে প্রধানমন্ত্রী আশেপাশে, এবং তারাই টাকা পাচার করছে, তারাই সব। আপনি যেখানে দেখেন, যেই ব্যবসায়ী দেখেন না কেন, যেই আপনি ব্যাংক খাত দেখেন, ওই একই লোক, আপনি একই চক্র, আপনি শেয়ার বাজার দেখেন, ওই একই চক্র, আপনি অন্য যে কোনো রপ্তানি খাত, আমদানি খাত দেখেন, একই চক্র। আজকে ছোট ব্যবসায়ী, বড় ব্যবসায়ী, মাঝারি ব্যবসায়ী মানে এখন পথে বসার মতো অবস্থা। সেটা যদি আপনি বলেন যে দেশের অবস্থা ভালো চলছে, দেশের অবস্থা ভালো চলছে না। মিয়ানমারে যে অবস্থা, বান্দরবনে যে অবস্থা, এই একটা মানে নত জানু সরকার যে তখনই হয় যখন তার পাবলিক সাপোর্ট থাকে না। এবং খুব ভালো শব্দগুলি ব্যবহার করেন, নতজানু শব্দটা বেশ পপুলার করার চেষ্টা করছেন কিন্তু আপনারা। নতজানু এটা অলরেডি পপুলার। কোথায় নতজানু? আমরা তো দেখতে পাচ্ছি সবার সাথে খুবই বন্ধুত্ব, ভ্রাতৃত্বের মাধ্যমে দেশ সরকার পরিচালনা করছে। তাহলে একটা রোহিঙ্গাকেও কেন ফেরত পাঠাতে পারে না? সেটি তো বিকজ কারণ যখনই আপনি অন্য দেশের উপর ডিপেন্ড করবেন আপনার নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য, তখন আপনি আপনার দেশের স্বার্থ রক্ষা করতে পারবেন না। এখন চায়না আমাদের ভালো বন্ধু, চায়নার সাথে আমাদের বহু ব্যবসা আছে, চায়না আমাদের পরীক্ষিত বন্ধু, ভারতও আমাদের পরীক্ষিত বন্ধু। তাহলে ভারত আর চায়না যেখানে ডাইরেক্টলি রোহিঙ্গা সমস্যার সাথে ইনভলভ, এই দুটো দেশ মিয়ানমারের সাথে, ওয়াই বাংলাদেশের সরকার এমন এনাফ প্রেশার ডিপ্লোমেসি করতে পারছে না এই দুই দেশের সাথে, যেখানে জিয়া রহমান সাহেবের আমলে, বেগম খালেদা জিয়ার আমলে সফলভাবে এই রোহিঙ্গা রিপ্যাট্রিয়েশন হয়েছিল। শুধু ইন্ডিয়া, চায়না না, ইউনাইটেড নেশনস এবং মুসলিম দেশগুলোকেও কিন্তু এখানে বাংলাদেশকে তখন সহযোগিতা করেছে। আমি বানাবাকে এর সঙ্গে একটা ছোট্ট শব্দ যোগ করে দিয়ে আপনি তার প্রতি উত্তর আপনার নিজস্ব বক্তব্য দেবেন। সেটি হচ্ছে যে আব্দুল সালাম বিএনপির উপদেষ্টা, তিনি কিন্তু বলেছেন যে ওবায়দুল কাদের সাহেবকে তিনি বলছেন যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বিএনপি বিষয়ক সম্পাদকের পদ দেওয়ার জন্য তিনি বলেছেন, কারণ তারেক আর বিএনপি আতঙ্কে তাদের নাকি ঘুম হয় না, বা আওয়ামী লীগের নাকি ঘুম হয় না, সারাক্ষণ তারেক আর বিএনপি করতে থাকে। আপনি আপনার আলোচনার সঙ্গে
এই উত্তরটাও আপনি যুক্ত করে নেবেন, শুনতে চাই আপনার কাছ থেকে পান্না ভাই। আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। শ্যামা আপা অনেক কথা বলেছেন, তো উনি যেখান থেকে বললেন যে বিএনপি কিন্তু আওয়ামী লীগ ভাঙার চেষ্টা করেছে, এটি ওনার দৃষ্টিতে উনি বলতে পারেন, কিন্তু বিএনপিকে আওয়ামী লীগ ভাঙার চেষ্টা করার কোনো প্রয়োজন নাই। কেন বিএনপির অবস্থা হলো লেজে গোবরে। বিএনপি একটি দেউলিয়ার দলে পরিণত হয়ে গেছে। কারণ কি, এই বিএনপির নেতাকে বলেন, বিএনপির নেতাকে, বিএনপির চেয়ারপারসন, তিনি একটি দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত, এতিমের টাকা আত্মসাৎ করে তিনি কোর্টের মাধ্যমে তিনি কিন্তু আজকে একজন সাজাপ্রাপ্ত আসামি। ঠিক বঙ্গবন্ধুর কন্যা আজকে রাষ্ট্রীয় ক্ষমতা এবং তার দল দেশ পরিচালনা করছে শুধুমাত্র বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা বলেই মানবিক দৃষ্টিকোণে তাকে জেলখানায় না রেখে বাসায় রেখার ব্যবস্থা করে দিয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে একজন ফেরারি আসামি, 10 ট্রাক মামলা, গ্রেনেড হামলার মামলা, বিভিন্ন মামলায় সে সাজাপ্রাপ্ত। তিনি থাকেন কোথায়? দেশের বাইরে লন্ডনে, আইসের টাকায় জীবনযাপন করতেছে বিলাসবহুল। আর বিএনপির অফিসে স্লোগান হয়, নেতা থাকে লন্ডনে, আমরা থাকি রাজপথে। বিএনপির অন্দর কন্দল, তার অফিসের সামনে মারপিট হয়েছে, রক্তক্ষরণ হয়েছে, পার্টি অফিসের নেতারা ঢুকতে পারে নাই। এটা তো বিএনপির আভ্যন্তরীণ ব্যাপার। তা আওয়ামী লীগ কেন বিএনপির আপনার দল ভাঙার জন্য যাবে? আওয়ামী লীগের আর কোনো কাজ নেই। আওয়ামী লীগ তো এদেশের জনগণ নিয়ে কাজ করে, জনগণের মঙ্গলের জন্য কাজ করে। বঙ্গবন্ধু কন্যা এই দেশকে কোথা থেকে কোথায় নিয়েছে একটু বিবেচনা করেন না, অথবা আওয়ামী লীগের দোষ দিয়েন না। কারণ কি, আপনার দলের ভিতরে যারা আছে এরাই যথেষ্ট। উনি যে অর্থ পাচার, শেয়ার বাজারের কথা বলছেন, অর্থ পাচারের যদি হিসাব করেন, আপনি বলতে পারেন, উনি তো বলতে পারেনি, কারণ কথা বাক স্বাধীনতা তো আজকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার আমলে আপনার টেলিভিশন থেকে শুরু করে বহুত মিডিয়ায় কথা বলা যায়, কেউ তো কণ্ঠরোধ করে যায় না। একসময় কিন্তু এটা লিমিট ছিল, এর বেশি বলতে পারবেন না, এর বেশি ছাপতে পারবেন না, সেটাই আজকে নাই। মিডিয়ার স্বাধীনতার যুগে বাকশক্তি আছে। অর্থ পাচার করছে তারেক জিয়া এবং কোকো সাহেবরা, হাজার কোটি লক্ষ কোটি টাকা, যা প্রমাণ আছে, সেই দালিলিক প্রমাণ ছাড়া তো আপনি বলতে পারেন না। আমি বলতে পারি যে আপনি অর্থ পাচার, প্রমাণ দিতে হবে না। এই প্রমাণটা কিন্তু বাংলাদেশ ব্যাংকে আছে যে কোকো সাহেবের টাকা কিন্তু বাংলাদেশে ফেরত আসছে। অর্থাৎ বিএনপির যেই দুর্নীতির বরপুত্ররা টাকা বিদেশে পাচার করেছে তার প্রমাণ বাংলাদেশে আছে। সেই টাকা ফেরত আনছে কোকো সাহেবের, এবং আরও টাকা ফেরত আসবে, অনলাইনে আছে। অতএব আওয়ামী লীগের লোকজন অর্থ পাচার করেনি। যদি কেউ করে থাকে প্রমাণ সাপেক্ষে সেগুলোর ব্যবস্থা গ্রহণ করবে। কিন্তু বিএনপির নেতা তারেক জিয়া, কোকো, এরা অর্থ পাচার করেছে, বাংলাদেশ ব্যাংক অর্থ ফেরত আনছে, রেকর্ড কিন্তু আছে। আপনি বিদ্যুতের কথা যে বলেছেন, দেখেন এই বাংলাদেশের মানুষ কিন্তু একসময় লোডশেডিং এটাই জানতো, বিদ্যুৎ কখন হবে এটা জানতো না। আর আজকে বাংলাদেশের মানুষ শেখ হাসিনার এই রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার কারণে লোডশেডিং শব্দটাই মানুষ ভুলে গেছে। বিএনপির আমলে দিয়েছিল তারেক জিয়া খাম্বা, যার নাম হয়ে গেছিল একসময় খাম্বা জিয়া, তা বিদ্যুৎ আর দিতে পারে নাই। তার কারণ ব্যবসা করতে হয়েছে, দুর্নীতি করতে হয়েছে। বিদ্যুৎ দেবে বলে বাড়ি বাড়ির সামনে রাস্তায় রাস্তায় খাম্বা ফেলে রেখে গেছিল। এটাও একটা তাদের ব্যবসা ছিল। এই সিন্ডিকেট, এই ব্যবসা, মানুষের অর্থ আত্মসাৎ করার রাষ্ট্রীয় কোষাগার থেকে একটা কৌশল ছিল। বিদ্যুৎ তারা দিতে পারে নাই। আজকে বাংলাদেশের ঘরে ঘরে বিদ্যুৎ, গ্রাম হয়েছে শহর, প্রতিটি মানুষ নির্বিঘ্নে, যা কোনোদিন আমরা কল্পনা করি নাই। গ্রামের হাট বাজার পাড়া মহল্লায় টেলিভিশন মানুষে ওপেন করে এই রাতভর আপনার টকশো দেখতেছি, এই রাতভর মানুষে আপনার নিউজ দেখতেছে। বিশ্বের কোথায় কি হচ্ছে আজকে গ্রামে যান, গাড়ি চালিয়ে মানুষ চলে। এবং আমি দুইটা প্রশ্ন আপনাকে করতে চাই বিদ্যুতের বিষয়ে যেটা বললেন এবং খাম্বার প্রসঙ্গটা আনলেন। এই কুইক রেন্টাল বিদ্যুৎ নিয়ে কিন্তু অনেক ধরনের মিশ্র প্রতিক্রিয়া আছে, যেমন রূপর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রই বলি এবং কুইক রেন্টালের যে খরচ দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়েছে সেই প্রশ্ন আসি। আর খাম্বার প্রসঙ্গে যখন আসছেন তখন যেটা হচ্ছে যে বিদ্যুৎ উৎপাদনের দুইটা সূত্রে কিন্তু হতে পারে। একটা হতে পারে যে বিদ্যুতের সঞ্চালন লাইন আগে তৈরি হবে, পরবর্তীতে বিদ্যুৎ উৎপাদন হবে। এখন খাম্বা করে যে কথাগুলো বলা হয় সে কথাগুলো কিন্তু আগে সঞ্চালন লাইনের প্রক্রিয়া হিসেবে হয়তো খাম্বা তৈরি করেছে, যেটা ওনারা বলবার চেষ্টা করে। কিন্তু কুইক রেন্টাল নিয়ে যে খাম্বা তো বছরের পর বছর পড়লে রয়েছে, কিন্তু কুইক রেন্টাল নিয়ে তুলে নিয়ে গেছে, কিন্তু খাম্বায় কখনো বিদ্যুতের তার আসে না। এই যে কুইক রেন্টাল নিয়ে যে দুর্নীতির কথা বলা হচ্ছে, যাদেরকে কুইক রেন্টালের পারমিশন দেওয়া হয়েছে, এতে এই যে দেশের থেকে
অত টাকা চলে গেল, এবং আমরা দেখছি একজন বিশেষ ব্যক্তি যিনি সিঙ্গাপুরের শীর্ষ ধনী হয়ে রয়েছেন, এই সব মিলিয়ে কিন্তু এই সমালোচনাটাকে আপনি কিভাবে গ্রহণ করতে চান? যে সমালোচনা সবকিছুই থাকবে। আজকে আপনি একটা জায়গা দেখেন যেখানে বিদ্যুৎ ছিল না, সেখানে তো বিদ্যুৎ আসছে। যখন কোনো না কোনো উপায়ে আপনাকে এই জায়গাটা আসতে হবে, একটা জায়গার থেকে তো আপনার অনিয়মের মাধ্যমে আসতে হবে। একটা অনিয়ম না, অনিয়ম আপনি খুঁজতেন কেন? নিয়মটা তো আপনি দেখতে পারেন। নিয়ম তো আছে, নিয়মটা তো আপনাকে দেখতে হবে। আজকে মানুষের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছেই দিতে পারছে। আপনার সেখানে কম ব্যবসার কোনো মারপাস থাকতে পারে, কিন্তু মানুষ তো উপকৃত হচ্ছে, দেশ তো সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আপনি মানুষকে বেনিফিট দিবেন তো, সেই জায়গাটা তো আসছে। আজকে মানুষ সেই লোডশেডিংয়ের জায়গাটা তো ভুলে গেছে, মানুষ বিদ্যুৎ তো পাচ্ছে, মানুষ ঘরে ঘরে তো এই যে আমরা অর্থ পাচারের কথা বলতে গিয়ে আমরা যে আব্দুল হাই বাচ্চুর কথা বলি, আমরা বিভিন্ন কোম্পানি বিসমিল্লাহ গ্রুপের কথা বলি, এই যে টাকাগুলো লুট হয়ে গেল, নিয়ে গেল, সেটি কি এই সরকারের জন্য আপনি মনে করেন এটা একটা বড় ধরনের সমালোচনার জায়গা নয়? না, নিশ্চয়ই আব্দুল হাই বাচ্চু বলেন বা অন্য কেউর কথা বলেন, কাউকেই কিন্তু রাষ্ট্রীয়ভাবে শেল্টার দেওয়া হচ্ছে না। আইন তার আপন গতিতে চলবে। টাকা নিয়ে গেল, সেখানে রাষ্ট্রীয় শেল্টার না দিয়ে লাভ হলো, নিয়ে তো গেল। সেখানে তার বিরুদ্ধে তদন্ত, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার যা যা দরকার সেগুলো কিন্তু প্রক্রিয়াধীন। কোনোটাই কিন্তু এর আইনের ঊর্ধ্বে না। আপনি লক্ষ্য করে থাকেন, আইনের ঊর্ধ্বে যদি থাকতো তাহলে এই সরকারের মন্ত্রীরা হোক, এই সরকারের এমপিরা হোক, অনেকেই কিন্তু জেল খেটেছে, অনেকের বিরুদ্ধে কিন্তু দুর্নীতির মামলা হয়েছে, অনেকের বিরুদ্ধে কিন্তু চার্জশিট হয়েছে। সরকার কিন্তু দুর্নীতিবাজদেরকে প্রশ্রয় দিচ্ছে না, সেই দুর্নীতির মামলা প্রশ্রয় দিচ্ছে না, সাদা সনদপত্র নিয়ে বের হয়ে আসছে না। সেটা যদি প্রমাণ সে করতে না পারে, এরকম কোন কোর্ট যদি প্রমাণ করতে না পারে, বা কোর্টে যদি ওনার অভিযোগটা সত্য প্রমাণিত না হয়, তা সে তো আসবেই। কিন্তু যার আপনি দেখবেন ওইটা যে একজন এমপির বিরুদ্ধে, একজন ক্ষমতাসীন মানুষের বিরুদ্ধে চার্জশিট হয়েছে কিনা, তার দুর্নীতি প্রমাণ করার জন্য তদন্ত হয়েছে কিনা, রাষ্ট্র তো সেখানে বাধা দেয়নি। তাকে সেই রাষ্ট্রের নিয়ম এবং আইন অনুসারে সেটা চলবে, সেই জায়গাটাই কিন্তু বর্তমান সরকার আছে। আপনি যেটা বলছেন যে বান্দরবনের সমস্যার কথা কিন্তু আপা বলছেন, বান্দরবনের সমস্যা, এই সমস্যা কিন্তু ওখানে অন্তর্দ্বন্দ্ব গোষ্ঠীর সমস্যা। এখানে অন্য কারো ইন্ধন থাকতে পারে, অন্য কারো কোনো সুযোগ সুবিধা নেওয়ার জন্য হতে পারে, কিন্তু বিগত দিনে লক্ষ্য করেন, পৃথিবীর একমাত্র দেশ বাংলাদেশ, একমাত্র নেতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা রক্তপাতহীন অবস্থায় বান্দরবন, পার্বত্য চট্টগ্রাম এই অঞ্চলে শান্তি চুক্তি তিনি করেছিলেন, এবং হাজার হাজার মানুষ কিন্তু তার স্বাভাবিক জীবনে তারা ফিরে এসেছেন। এই পৃথিবীর কোথাও রেকর্ড নাই এরকম একটি ঘটনা ঘটাতে পেরেছেন রক্তপাতহীন অবস্থায় শান্তি চুক্তি, যেটি তার পক্ষে সম্ভব হয়েছে। আজকে যদি কথাটি চলে আসছে যে আমাদের স্বার্থ, বাংলাদেশের স্বার্থ, এই বাংলাদেশের স্বার্থ যদি রক্ষা করে চলে বন্ধুরাষ্ট্র ভারতের সাথে আওয়ামী লীগের সম্পর্ক গভীর অনেকে বলে, আমরা বলবো যে বাংলাদেশের সাথে, আওয়ামী লীগ না, বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক গভীর এবং আত্মিক এবং রক্তের সম্পর্ক। আমাদের মহান মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধুর নেতৃত্বে যারা করেছেন, বঙ্গবন্ধুর আহ্বানে, এই মুক্তিযুদ্ধের সময় তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী, তিনি যে আমাদের পাশে দাঁড়িয়েছেন, অকৃত্রিম বন্ধু হিসেবে দাঁড়িয়েছেন, আমাদের শরণার্থীকে তিনি আশ্রয় দিয়েছেন, আমাদের মুক্তিযোদ্ধা, আমরা কি তাদের নিয়ন্ত্রণে চলে যাচ্ছি, সন্তানদের আমাদের পাশে থেকে তারা যুদ্ধ করেছে, তাদের দেশে অনেক মানুষ মারা গেছে, আমরা কি তাদের নিয়ন্ত্রণে চলে যাবার? না, আমি কথাটি শেষ করি। সেই দেশের সাথে বঙ্গবন্ধুর কন্যা কিন্তু কখনো কোনো আপোষ করেন নাই দেশের স্বার্থের ক্ষেত্রে। অথচ পাশাপাশি দেখেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা শান্তি চুক্তির পাশাপাশি এখানে ছিটমহলের সমস্যা সমাধান করেছেন, ভারতের সাথে সমুদ্র ও সীমানা তিনি সমাধান করেছেন, বাংলাদেশের এটি অর্জন। 3 বিঘা করিডোরের সমস্যা সমাধান করেছেন, এটি কিন্তু বঙ্গবন্ধু কন্যা করেছেন। আরও অনেক সমাধান করেছেন। কিন্তু পাশাপাশি যদি আপনি বিশ্লেষণ করেন, বাংলাদেশের দিদেন প্রধানমন্ত্রী বেগম জিয়া, তিনি গঙ্গা চুক্তির জন্য ভারতে গিয়েছিল, পানি আনার জন্য ভারতে গিয়ে সমস্ত ওনার মিটিং শেষ করে যখন বাংলাদেশে আসছেন, আপনাদের মতো বিজ্ঞ সাংবাদিকরা ওনাকে প্রশ্ন করেছিলেন, ম্যাডাম ভারতের থেকে আপনি আসলেন, আমাদের পানি চুক্তির কি হলো? ওহো, আমি তো ভুলেই গিয়েছি। একজন প্রধানমন্ত্রী একটি দেশের স্বার্থ রক্ষা করতে যদি আলোচনা আরো হবে, আমি আপনাকে সেই কথাটি শেষ করি। তাহলে ভারতের সাথে বাংলাদেশের স্বার্থ রক্ষা কি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা করলেন, আওয়ামী লীগ করলেন, না বিএনপি করলেন? আজকে এই কথাটি আপনাদের বলার জন্য বলতে পারেন, কিন্তু এটি বলে কোনো লাভ নেই।
শ্যামা আপা আর একটি কথা বলেছেন, যেটি আপনি বলেছেন, আমি সালাম সাহেবের প্রশ্নে আসবো, যে বিরতি যেতে চাই। জি, ভারত এবং চীন আমাদের অকৃত্রিম বন্ধু। তো ভারত আর চীন আমাদের অকৃত্রিম বন্ধু, চীন আমাদের ব্যবসায়ী বন্ধু, আমেরিকা আমাদের বন্ধু। বঙ্গবন্ধুর পররাষ্ট্র নীতি কারোর সাথে বৈরিতে না, কারোর সাথে শত্রুতা না, সকলের সাথে সুসম্পর্ক রেখে কেউ শত্রুতা আমরা চলতে করলে চাই। মানে কেউ যদি আমরা সেটা মোকাবেলা করব, আচ্ছা। আমরা সেটা প্রতিহত করব, বাংলাদেশের স্বার্থ আমরা রক্ষা করব। সেই ক্ষেত্রে ভারত যদি আমাদের অকৃত্রিম বন্ধু হয়, বিএনপি গায়ের চাদরে ফেলে দিয়ে ভারতের পণ্য বর্জন করে, ভারতের কথা শুনলে তাদের গায়ে জ্বালা উঠে, তাহলে অকৃত্রিম বন্ধুই যদি আমাদের হয়, তা তাদেরকে নিয়ে এত একটা প্রশ্ন থেকে হচ্ছে বিএনপি নেতা কি এখন, এবং বেগম জিয়া তিনি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে তিনি এখন বিশেষ ব্যবস্থায় বাসায় থাকছেন, মাননীয় প্রধানমন্ত্রী তার সুযোগ করে দিয়েছেন এবং নানা কিছু বলেছেন যে এই যে অর্থ পাচারের ক্ষেত্রে যেটি দেখেছেন দুজন ব্যক্তির কথা বলেছেন, তাদের টাকা দেশে ফেরত আনা হয়েছে। আপনার বিশ্লেষণ কি? আওয়ামী লীগ যখন যাবে তখন তাদের টাকা ফেরত আনা হবে, এটা নিয়ে শুরু করলাম। ঠিক আছে, আওয়ামী লীগ তো বললাম না, এখন যখন ক্ষমতায় থাকে তখন ক্ষমতার দম্ভে আর কিছু দেখে না চোখে। উনি বলেছেন বিএনপির নেতাকে, এই দুঃস্বপ্নেই তো আওয়ামী লীগের নেতাদের ঘুম হয় না, ওবায়দুল কাদের সাহেব সহ, ওনাদের সাধারণ সম্পাদক সহ। সকাল বিকালের জন্য সালাম সাহেব উক্তি করেছেন, সকালে টিভি খুললে দেখবেন বিএনপি গালি দিতেছে, দুপুরে খুলবেন বিএনপি গালি দিতেছে, রাত্রে ঘুমানোর আগে দেখবেন বিএনপি গালি দিতেছে। তো বিএনপি নিয়ে যখন এতই আওয়ামী লীগের মাথা ব্যথা, বিএনপি নাই, বিএনপির নেতাকে এত তাদের দুশ্চিন্তা বিএনপিকে নিয়ে, বিএনপির নেতা বেগম খালেদা জিয়া এখনো চেয়ারপারসন, যাকে একটি মিথ্যা মামলায় সাজা দেওয়া হয়েছে। এই মামলাটা কখন হয়েছে? যেই একই সময়ে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে তৎকালীন ওনাদের ভাষায় যে ওনাদের আন্দোলনের ফসল ছিল, সেই সরকার যে মামলাগুলো দিয়েছিল, সেই সরকার এই 1/11 সরকার সেই মামলা, হ্যাঁ, এতিমের টাকা মেরে খেয়েছে বেগম খালেদা জিয়া। এই কথাটা বারবার যেন আওয়ামী লীগ তোতা পাখির মতো বলতে পারে, সেজন্য ওই মামলাটা পিক করছে আওয়ামী লীগ। কারণ 2009, 7, 8, 9 তো গন। এখন তারপরে ওই একই টাইমে নাইকোর দুর্নীতি, MiG-29 দুর্নীতি, মেঘনা ঘাটে বিদ্যুৎ কেন্দ্র দুর্নীতি, খুলনা বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের দুর্নীতি, তারপরে কি বিভিন্ন আপনার নুরালির এই নিকট ঘুষ থেকে ঘুষ, বিভিন্ন যে ওই তৎকালীন সরকার যে বর্তমান প্রধানমন্ত্রী মানে বিনা ভোটের প্রধানমন্ত্রীর নামে যে মামলাগুলো দিয়েছিল, সেই মামলার যে অঙ্ক হয়, পরিমাণ হয়, সেটা বেগম খালেদা জিয়ার যে বিরুদ্ধে যে মামলাগুলো ছিল তার চেয়ে বহুত অঙ্কে বেশি। একবারও ওনাকে কোনো কোর্টের বারান্দায় যেতে হয় নাই, কোনো কোর্টের চেহারা দেখতে হয় নাই ওই মামলাগুলোর জন্য। প্রধানমন্ত্রী হয়েছেন, মামলা গায়েব হয়ে গেছে। এখন একটা মিথ্যা মামলা দিয়ে একটি দেশের প্রধান, একটি দলের চেয়ারপারসনকে, যিনি এদেশের গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন এবং সংগ্রাম করে চলেছেন এখন পর্যন্ত মানুষ মনে করে, তাকে একটা মিথ্যা মামলায় সাজা দিয়ে রেখেছেন। অসুস্থ অবস্থায় তাকে বিদেশে যাওয়ার জন্য বারবার করে মানে বলা হলেও তাকে সেটা যেতে দেওয়া হচ্ছে না। আচ্ছা, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের গঠনতন্ত্র অনুযায়ী ভারপ্রাপ্ত চেয়ারম্যান এখন জনাব তারেক রহমান, উনি দল চালাচ্ছেন এবং এই যে গণতন্ত্র রক্ষার্থে এবং ভোটাধিকার রক্ষার্থে যে সংগ্রাম বিএনপি করে চলেছে, ইতিমধ্যেই 24টা টকবগে যুবক গত 1 বছরের ইয়েতে প্রাণ হারিয়েছে বিভিন্ন ভাবে, বিভিন্ন আন্দোলনে। এই যে আমরা আন্দোলনটা করে চলেছি তারেক রহমান সাহেবের নেতৃত্বে হচ্ছে, যেহেতু দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখন অসুস্থ অবস্থায় একটি মিথ্যা মামলার, প্রতিহিংসা মামলায় আছেন। এখন ওনার নামে একটা রায় দিয়েছিল এক আপনার কোর্টের জাজ, সেই জাজকে কিন্তু দেশ ছাড়তে হয়েছিল। তারেক রহমান সাহেবের মানি লন্ডারিং এর মামলায় তাকে নির্দোষ কায়েম করে লোয়ার কোর্টে একটা জাজমেন্ট হয়েছিল, সেই জাজ কিন্তু দেশে থাকতে পারে নাই, যেমন সিনহা সাহেবও থাকতে পারে নাই। এখন কোন জাজের, এখন আমি জাজদের কথা বলতে চাই না বা জুডিশিয়ারির কথা আনতে চাই না, বাট বাস্তবতা হচ্ছে যে এমনই একটা ভয়ের সংস্কৃতি গত 17 বছরে আওয়ামী লীগ তৈরি করেছে প্রত্যেকটা সেক্টরে, ইনক্লুডিং জুডিশিয়ারি, যে যার সঙ্গে এখন কথা বলতে ভয় পায় বা তাদের এক সত্য মানে ফ্যাক্টস বিবেচনা করে একটা সত্যর পক্ষে রায় দিতে তারা সংকুচিত, কারণ এসকে সিনহা সাহেব যতদিন ওনাদের কথা শুনেছে
ততদিন ভালো ছিল। না, আপনার যখন উনি বিরুদ্ধে বলা শুরু করেন, জর্জ মিয়া নাটকের কথা তো নিশ্চয়ই মনে আছে, সে সময় তো কারা কি সাজিয়েছিল সেটিও কিন্তু বিশ্লেষণে থাকা দরকার। আপনি হ্যাঁ, যেটা বলছেন, আপনি বিশ্লেষণ আপনি 100 বার বিশ্লেষণ করতে পারেন, আপনি একটা ভুল যদি হয়েও থাকে আরেকটা ভুল সেটাকে সঠিক করে না। আপনি না, আমি বলতেছি যদি বিএনপির আমলে বিএনপি সব ঠিক করছে, সেটা কেউ দাবি করছে না, সেটা বিএনপি যারা চালিয়েছে তারাও দাবি করে না, সব সরকারের আমলে ভুল হয়। কিন্তু এখন আপনি যদি আপনি কি আওয়ামী লীগের আমলে বিরোধী দলকে দমন পীড়নের জন্য যেভাবে বিচার বিভাগকে ব্যবহার করা হয়, যেভাবে প্রশাসনকে ব্যবহার করা হয়, যেভাবে র্যাব, পুলিশ, ইভেন আনসার বিজিবিকে ব্যবহার করা হয়, কখনোই বিএনপির আমলে সেটা হয় না এবং কোন সরকারের আমলে এটা হয় না। হ্যাঁ, এখন আপনি আসেন মানি লন্ডারিং। উনি বললেন যে আওয়ামী লীগ ওনাদের ফরেন মিনিস্টার যে ছিলেন গত টার্মে, উনি নিজেই স্বীকার করেছেন যে আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের বিভিন্ন এমপি, মন্ত্রীরা, সচিবরা মানি লন্ডারিং এ জড়িত। কানাডা, মালয়েশিয়ায় বিভিন্ন জায়গায় যে বাড়ি করেছে এবং বাড়ির ফ্যাক্ট নথিপত্র দেখলেও দেখা যাচ্ছে যে এরাই ওখানে আপনার দুর্নীতির টাকা দিয়ে বাড়ি কিনছে। এখন গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটির পুরনো একটা রিপোর্ট দেয়, পুরনো রিপোর্ট 2009 থেকে 2015, মাত্র তারা ক্ষমতায় আসছে, তখন আসছে ক্ষমতায়, তখন আওয়ামী লীগ ক্ষমতায়। 2009 থেকে 2015 6 বছরে $49.65 বিলিয়ন গন আউট অফ বাংলাদেশ। সেটা হচ্ছে জিএফআই রিপোর্টের ছোট 6 বছরের একটা রিপোর্ট, 15 থেকে এখন আর 24, আরো অ্যাড করেন আপনার। তারপরে এই যে জিনিস, এই যে মানে মানি লন্ডারিংটা হয়েছে বা টাকা পাচার হয়েছে, এটা তো তাদের এমপি মন্ত্রীরা স্বীকার করেছে, কারণ স্বীকার না করে কোনো উপায় নাই তাদের। আর ওনারা যতই টকশোতে এসে এটাকে সাফাই গাক, সেটা কিন্তু অস্বীকার হয়ে যাবে এবং সেটা ভুক্তভোগী কারা? সেটা ভুক্তভোগী হচ্ছে বাংলাদেশের মানুষ। শেষের দিকে আছে, আমি একটা প্রশ্ন করে আপনাকে যাই। আমি জানি না আপনাদের কোন পর্যায় থেকে আপনাদের যিনি ভারপ্রাপ্ত চেয়ারপারসন তার সাথে কথা হয়, তিনি দেশে আসবেন কি, কোনো সম্ভাবনা আছে? সেটা তো উনি দেশে আসবেন কেন? উনি দেশে আসবেন কেন? যেহেতু নেতৃত্ব দিতে চাচ্ছেন। উনি নেতৃত্ব কেন? কারণ যেই মিথ্যা মামলায়, যেই মিথ্যা মামলাগুলো তার বিরুদ্ধে আছে, উনি যখন সময় সুযোগ হবে, উনি যখন সঠিক মনে করেন উনি আসবেন, দেশে এসে নেতৃত্ব দিবেন। ওনার দেশে না থাকার কারণে ওনার নেতৃত্বের কোনো ব্যাঘাত ঘটছে না। বিএনপির প্রত্যেকটি নেতাকর্মী কিন্তু ওনার নেতৃত্বের প্রতি 100% আস্থা রেখে কাজ করে চলেছে প্রতিদিন। এখন উনি দেশে আসবেন কি আসবেন না সেটা তো পরের ব্যাপার। এখন আমরা যদি কথা বলি দেশ নিয়ে, আমরা যদি কথা বলি বর্তমান দামি সরকারকে নিয়ে, তাহলে অবশ্যই দেশের মানুষ ভালো আছে কি নাই সেই কথাটা আসে, দেশের মানুষ ভোট দিতে পারছে নাকি সেই কথাটা আসে, দেশের মানুষ নির্বিঘ্নে ঘুমাতে পারছে নাকি সেই কথাটা আসে, দেশের মানুষ খুন গুমের শিকার হচ্ছে নাকি সেই কথাটা আসে। এই সবগুলো কথার উত্তর হচ্ছে হ্যাঁ। প্রত্যেকটি সূচকে কিন্তু আওয়ামী লীগ আমলে দেখা গেছে, সেটা ওনারা কোনো আন্তর্জাতিক মহলের বা কোনো আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার ডেটাই ওনারা বিশ্বাস করে না বা তার আমলে নেয় না, কিন্তু সেটা তো বাস্তব ঘটনা হচ্ছে। এই ঘটনাগুলো 17 বছর ধরে ঘটছে এবং ঘটে চলেছে। এই কারণেই বিএনপি এবং আরও যেই দলগুলো আছে, বিএনপি তো শুধু না, এখন ঠেকে যখন এই যে হিসাবে মিলে নাই বা স্বার্থে মেলে নাই, এখন জিএম কাদের গ্রুপও এখন এই সরকারের বিরুদ্ধে কথা বলা শুরু করে দিয়েছে। আরও অনেক বাম দল, ডান দল সবাই আছে যে এই সরকারের অত্যাচার অনাচারের বিরুদ্ধে কথা বলছে। এখন আপনি কি বলে উন্নয়ন বলতেছেন, ডেভেলপমেন্ট বলতেছেন, বাট কোন কষ্ট আমরা ডেভেলপ, এটা তো দৃশ্যমান মেট্রো রেল, পদ্মা সেতু, আমরা টানেল, যে কোনো টানেল, যে কোনো আওয়ামী লীগের আমলে বাংলাদেশে একটু সাধুবাদ জানান। না আমি বলি, মানে বিদ্যুৎ হয়েছে, টানেল হয়েছে, পদ্মা সেতু হয়েছে, মেট্রো রেল হয়েছে, একটু অভিনন্দন জানানো যায় না ভালো কাজের জন্য? আমাদের দেশের মানুষ এখনো, উনি বললেন না যে বিদ্যুৎ দিয়েছেন, আমি জানি না উনি ওনার বাড়ি পিরোজপুর, হয়তো ওনার বাড়িতে উনি আওয়ামী লীগ করে দেখে বিদ্যুৎ থাকে। আমার বাড়ি ফরিদপুর, আমার বাড়িতে বিদ্যুৎ থাকে না। আমি যখন গ্রামে যাই, ফরিদপুর তো খুব গুরুত্বপূর্ণ এলাকা, সেখানে বিদ্যুৎ থাকার কথা। আমার বাড়িতে, যেহেতু আমি বিএনপি করি, হয়তো আমার বাড়িতে যেন থাকে না। আমার এখানে বহু লোকজন আছে যে গ্রামে গঞ্জে তারা বলতেছে কৃষিকে প্রাধান্য দিয়ে তারা ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন হচ্ছে। তা তাহলে তো গ্রামে গঞ্জে বিদ্যুৎ থাকা উচিত।
গ্রামেগঞ্জে তো বিদ্যুৎ নাই। আজকে ব্যবসা, আমি তো আগেই বললাম যে ব্যবসায়ীরা পথে বসেছে। দেশের অবস্থা, অর্থনীতি অবস্থা, প্রতিদিন অর্থনীতিবিদরা বলেই চলেছে, একটার পর একটা ডেটা দিয়ে যাচ্ছে যে অর্থনীতি অবস্থা খুবই খারাপ। না, স্বাধীনতার পর থেকে দিচ্ছে, কিন্তু বিশ্লেষণ, কিন্তু আমরা তো, আপনি নিজেও তো ব্যবসা করেন ভাই, ব্যবসার কি মানুষ কিভাবে বেঁচে আছে বা কিভাবে ব্যাংক খাতে তারা ব্যবসা করার চেষ্টা করছে, সেটা তো আমি আপনি উনি সহ সকলেই জানি। কিন্তু এখন হচ্ছে যে ওনারা যেটা বলতে চাচ্ছে, আমরা আলোচনা শেষ করছি, একেবারে 10 সেকেন্ডে শেষ করি, তারপর ভাইয়ের কাছে একটা প্রশ্ন করে উত্তর নিয়ে শেষ করবো 1 মিনিটে। জি, আপনি ভালো নাই মানুষ বলছিলেন, এই যে ভালো নাই বলতে বলতে এই তকমাটা লাগানোর চেষ্টা করছেন কেন? মানুষকে জিজ্ঞেস করেন না, মানুষকে জিজ্ঞেস করেন না। আপনি এটিএন বাংলা এখানে নেমে একটা রিক্সাওয়ালারে জিজ্ঞেস করেন ভালো আছে নাকি, একটা চায়ের দোকানওয়ালারে জিজ্ঞেস করেন ভালো আছে নাকি। আপনি মানুষকে জিজ্ঞেস করেন, কারণ মানুষ ভালো আছে না খারাপ আছে সেইটা প্রমাণ করার উপায় হচ্ছে 5 বছর অন্তর অন্তর তার সে একটা সিল মেরে ভোট দিয়ে সে দেখাবে যে আমি সরকারকে সাপোর্ট করি বা করি না। হ্যাঁ, করি না। এবং আমি আরেকটা বলি, আমি ভারত আর চীনের ব্যাপারে এই কথাটাই ওনাদেরকে আমি বলতে চেয়েছি। আমার পয়েন্টটা আপনার দুজনের একজনের মনে বুঝতে পারেন না। পয়েন্টটা হলো যে আমি যদি দাবি করি যে দুটো দেশ আমার বন্ধু, অবশ্যই সেটা ওনারা দাবি করে এবং অবশ্যই তারা বন্ধু আগে প্রমাণিত হয়েছে, তাহলে তারা কেন, বাংলাদেশ সরকার কেন রোহিঙ্গা ইস্যুতে এই দুই দেশকে কাজে লাগিয়ে কোনো সফলতা আনতে পারছে না? বলেছিলেন আমি পালাভাই যেহেতু একেবারে বড় কোনো মোটা দাগে মানুষ ভালো নেই, একই কথা বলবার চেষ্টা করে। নতজানু সরকার একটা কথা বলছিল, এখন বলছে মানুষ ভালো নেই। মানুষ ভালো আছে কি ভালো নেই সেই বিষয়টা, মানুষ ভালো, নিশ্চয়ই মানুষ ভালো আছে। দেখেন আপাতত যে কথাগুলো বলেছেন, একটা কথাই বলে যে জুডিশিয়াল নিয়ে কিন্তু কথা বলেছেন, জুডিশিয়াল নিয়ে আমি কথা বলবো না, একটু স্মরণ করিয়ে দিই। এই জুডিশিয়ালে জাজ সাহেবদেরকে নিয়োগ দিয়েছিল বাগেরহাট জেলা বিএনপির সভাপতিকে জাজ বানিয়েছিলেন, আওয়ামী লীগ সেটা করেনি। অতএব জুডিশিয়ালের বিষয়ে আমি কথা বলতে চাই না, একটু স্মরণ করিয়ে দিলাম। আর বেগম জিয়ার যে মিথ্যা মামলা বলেছে, বেগম জিয়ার মিথ্যা মামলা আওয়ামী লীগ দেয়নি। তত্ত্বাবধায়ক সরকারের 3 প্রধান যারা ছিলেন, ইয়াজউদ্দিন, ফখরুদ্দিন, মঈনুদ্দিন, বিএনপির সৃষ্টি, ওনাদের আমারও মামলা, সেটা কোর্টে রায় হয়েছে। আওয়ামী লীগের কোনো এটা দায়বদ্ধতা নাই। আর দুর্নীতির কথা, দুর্নীতি তো 3বার বিএনপি চ্যাম্পিয়ন হয়েছিল যখন রাষ্ট্রীয় ক্ষমতা ছিল। আর শ্যামাপা যে একটি সুন্দর কথা বলেছে যে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম এরকম নির্বাচনের জন্য না, আমি তার এই কথার সাথে একমত সম্পূর্ণ। তার কারণ আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম বাংলাদেশে, এই স্বাধীন বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ পরিচালিত। অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, আমার মুক্তিযুদ্ধের 4 মূল স্তম্ভ অক্ষুণ্ণ থাকবে। সেই মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করেছে জিয়াউর রহমান। বঙ্গবন্ধুকে হত্যার পর এই বাংলাদেশে যে পট পরিবর্তন হয়েছিল, অমুক্তিযোদ্ধাদেরকে পুনর্বাসন করেছে, বঙ্গবন্ধুর খুনিদেরকে বিদেশে এনেছে, রাজাকারদের ক্ষমতায় এনেছে, প্রধানমন্ত্রী বানিয়েছে, রাষ্ট্রীয় ক্ষমতায় এনেছে। অনেক বিশ্লেষণ আপনার কাছে আছে, আমি শেষ করি যে ভালো আছে কি ভালো নাই এর ব্যাপারে আমরা নিশ্চয়ই ভালো আছি। আপনি আগে দেখেন, আজ থেকে যদি জিজ্ঞেস করতে, বিএনপির আমলে বাংলাদেশের অবস্থা কি ছিল, জাতীয় পার্টি এরশাদের আমলে বাংলাদেশের অবস্থা কি ছিল, সেই বাংলাদেশ, আমি কিন্তু আপনার কথা ইন্টারফেয়ার করি না, আপনি একটু বলেন না ভাই। হ্যাঁ, নিশ্চয়ই বিএনপির আমলের মানুষের আয় কত ছিল মাথা পিছু, মানুষ কি করে খেয়েছে, মেট্রোল ছিল, টার্নেল ছিল, এখন ভালো আছে। এখন বাংলাদেশের মানুষ অনেক ভালো আছে। বিশ্বের দরবারে বাংলাদেশ এখন দুর্নীতির বাংলাদেশ না, বিশ্বের দরবারে বাংলাদেশ কিন্তু সবকিছু পাচ্ছে ঠিক মতো। বাংলাদেশ না, বাংলাদেশ এখন কিন্তু ভিক্ষার বাংলাদেশ না, জলোচ্ছ্বাসের বাংলাদেশ না, অনুন্নত বাংলাদেশ না। আজকে বিশ্বের উন্নয়নশীল দেশগুলোতে রাষ্ট্রপ্রধানরা বলে এত অল্প সময়ের ভিতরে বাংলাদেশ কিভাবে এত উন্নত হলো। উদাহরণ হিসাবে তারা বলে বাংলাদেশকে অনুকরণ করো, শিখতে হলে বাংলাদেশে যাও। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কিভাবে এত অল্প সময়ে বাংলাদেশের প্রত্যেকটি মানুষের আয় বেড়েছে, বাংলাদেশের প্রত্যেকটি মানুষ স্বাবলম্বী হয়েছে, গ্রাম হয়েছে শহর, এবং প্রত্যেকটি মানুষের আয় বেড়েছে, স্বাবলম্বী হয়েছে এবং প্রত্যেকে ভালো হয়েছে। এই ডিজিটাল বাংলাদেশ থেকে আগামী দিনে আসতেছে স্মার্ট বাংলাদেশ। আপনাদের নেতারা ইউক্রেন নিশ্চয়ই ভালো আছে, কোভিডের দোষ দেয় কেন?
মানে অন্য দেশগুলো তো আগে এই কোভিড আর ইউক্রেন পার হয়ে বাড়িতে গেছে। যেতেন কিভাবে, এখন পদ্মা সেতু পার হয়ে ভাঙ্গায় যান, ভাঙ্গা থেকে ফরিদপুরে যান, ভুলে যাবেন না 4 ঘন্টা 5 বিএনপি ঘন্টা দুইটা ফেরি পদ্মা কেটে সেতু বানাইতো বসে রয়েছেন। এবং এর চেয়ে অর্ধেক টাকায় বানাইতো। কোনটা? আপনাদের আপনার নেতৃত্বে বলছে দুইটা পদ্মা সেতু বানাই দেবে, এর চেয়ে অর্ধেক টাকায় দুইটা বানাই দেবে পদ্মা সেতু। অর্ধেক টাকায় বানাইতো। বানাইলেন না কেন? একটাও তো বানাইতে পারে না। পদ্মা সেতু তো আপনারা- উঠবেন না, চড়বেন না। এই পদ্মা সেতু চলতে নিষেধ করছেন মানুষকে, পদ্মা সেতু উঠলে চলে যাবে, ভেঙে যাবে। জি, এখন জি, দেখি জি, আপনারা খুব আমরা- মজা করে যান আপা। আমরা- আসলে খুব ভালো লাগে, ভোট তো হইতে খুব ভালো হবে। লাগে আপা, খুব ভোট ভালো লাগে। না হইলে ফরিদপুরে ভোট না হলে খুব হবে সুন্দর কিভাবে? আরামে যান, এসির ভোট গাড়িতে না হইলে বসে, হবে কিভাবে? এসির গাড়িতে বসে আচ্ছা, আমরা পদ্মা আমরা সেতুতে দুজনের আরামে যান। দুজনের কাছে আমাদের খুবই ভালো লাগছে খুবই আপা, ধন্যবাদ, আপনারা বারবার যাবেন। খুবই ধন্যবাদ। বহুবার আমরা যাবেন। নিশ্চয়ই প্রতিদিন নিশ্চয়ই নিশ্চয়ই দুইবার যাবেন। পান্না ভাই আপনাকে এই ধন্যবাদ, পদ্ধতি ভালো। মিস শামা আবাদ আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। আমাদের একটা খুব চমৎকার একটা আলোচনা হলো। আলোচনার মধ্যে দিয়ে সমালোচনা থাকবে এবং সেই সমালোচনার মধ্যে দিয়ে একটা বস্তুনিষ্ঠ যে বিষয়গুলো সেগুলি বেরিয়ে আসবে। তবে একটা কথা সেটি আমরা অবশ্যই বলতে চাই, সেটি হচ্ছে দেশের মানুষ ভালো থাকুক এবং সে ভালো থাকবার প্রত্যাশা করেই সবাই মিলে দেশটাকে এগিয়ে নিয়ে জি যায়। জি ভালো থাকবার প্রত্যাশাই করছি। এবং আজকে যে অভিযোগ অনুযোগ যাই থাকুক না কেন, এখন একটা ভীষণ গরম পড়েছে, বৈশ্বিক নানা রকম পরিস্থিতির কারণের জন্য আমরাও সেই পরিস্থিতি মোকাবেলা করতে হচ্ছে। আপনারা সবাই এই গরমের সেটা সঙ্গে তো নিরাপদে সরকার থাকবেন। নির্বিকার। না, আপনারা সবাই দুর্নীতি করতে ব্যস্ত। জি আপনারা সবাই নিরাপদে আপনাদের থাকবেন শান্তি দেওয়ার জন্য সরকার চেষ্টা এই করে এই যাচ্ছে। প্রত্যাশাই করেই আমি ইসা খান পান্না এবং মিস শামা আবাদ আপনাদের জন্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ইস্পানি মুক্তবাদ শুভরাত্রি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।